গাইনোকোলজি এন্ড অবস্টেট্রিক্স বলে একটা আমাদের সাবজেক্ট আছে, যেটা আমাকে পড়াতে বলা হয়েছে, তাই তো? হ্যাঁ, এটাকে আমরা সংক্ষেপে বলি গাইনি এন্ড অবস, সংক্ষেপে বলি গাইনি অবস, ঠিক আছে? কিন্তু এটা দুটো আলাদা আলাদা বই। গাইনোকোলজি একটা বই, অবস্টেট্রিক্স একটা বা সাবজেক্ট। তাহলে গাইনোকোলজি কাকে বলবো? যে সাবজেক্টটা পড়লে পরে আমরা আমাদের যে ফিমেল ইন্টারনাল মেডিকেল সিস্টেম আছে, সেই সিস্টেমে বিভিন্ন ধরনের যে রোগ বা অস্বাভাবিকতা দেখা যায়, সেগুলো যে বইটি আলোচনা করা আছে তাকে বলছি আমরা গাইনোকোলজি, ঠিক আছে? বা স্ত্রী রোগ, আর অবস্টেট্রিক্স হচ্ছে তোমার প্রেগন্যান্সি রিলেটেড, PREGNENCY, প্রেগন্যান্সি রিলেটেড যত ব্যাপার স্যাপার আছে। প্রেগন্যান্সি, কোনো মহিলা যখন প্রেগন্যান্সি গেইন করছে, সেই প্রেগন্যান্সি গেইন করার পরে যত ধরনের ব্যাপার স্যাপার মানে নর্মাল, অ্যাবনর্মাল যত কিছু আছে যে বইতে আলোচনা করা হচ্ছে তাকে বলছি আমরা অবস্টেট্রিক্স। তো দুটো বই একসঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমি আগের দিন গাইনোকোলজির থেকে কিছু অংশ পড়িয়েছিলাম, তার মধ্যে একটা কথা বলেছিলাম, যেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশন এই মেনস্ট্রুয়েশন রিলেটেড দুটো টার্ম বলেছিলাম, একটা হচ্ছে MERGHY, এনার্জি, মেনোপজ, এনার্জি আর মেনোপজ, আরো দুটো টার্ম আমরা বলেছিলাম, ঠিক আছে? তো এনার্জি মানে হচ্ছে onset of first menstruation. Energy means onset of first menstruation is called energy. আর না একটু প্রশ্ন কি হবে? সবাইকে বলে ফেলেছি যে আমি 28 তারিখ থেকে 8 তারিখ অলরেডি সব ঘোষণা করে দিয়েছি, সেটা মোটামুটি সব জায়গা থেকে আমি নিয়ে নিয়েছি। তা দেখলাম এই স্কুলটা কি করবো, স্কুলটা ছবিটা ঠিক আছে, যাই বাংলা করা হলো। আর এদিকে শুনছি আবার কাজ নিয়ে প্রোগ্রামটা ঠিক সময় করেছিলাম, আর যেতে পারবো না, কিন্তু ওই সময় চলে যেতে চলে আসবো। আমি 8 তারিখের মধ্যে আর 1 নম্বর 2 নম্বর পরিচালনা কোনো রাখি, আর ওই জায়গাটা যে খুব মানে ক্রিটিক্যাল, আমি আগে থেকেই জানি, কারণ এখানে কোনো ব্রেকের যায় না, এখানে ওরা নিচে করে দেখতে হয়। আমরা মানে রিলেটিভ ছিল ওগুলো গুরু করে ওই জায়গায় এত ডেঞ্জারাস স্পটটা হচ্ছে, একটু যদি ঘরে সেটা করেছো না, আমি যদি কথা
ক্লিয়ার না তেমন কোনো দরকার নেই, এই শুধু কষ্ট করে যাবে আর আসবে। প্রাকৃতিক সৌন্দর্যে সারা কাশ্মীর জুড়েই পাবেন, ওই জন্য ওইখানে যেতে পারে। মন্ডলারায় করলে পেয়ে যাবে, সোনমার্গে গিয়ে পেয়ে যাবে, দেওমার্গে গেলে। হ্যাঁ, ওই জায়গাটা এমন কিছু না, আমাকে একজন মাথায় ঢুকিয়ে দিয়েছে, দেখো সবাই বলে সুইজারল্যান্ডে লাফায়, অনেক টাকা খরচাও নেবে, কোনো একটা দিয়ে আসবে, টাকা নেবে। প্যারাগ্রাফ ওখানে নেওয়া করে দেখবে, ওতেই ফোন করে যাবে। আর ওই পরিশ্রমে যাওয়ার দরকার নেই। মানে আমি যদি যেতাম, আমি পরিশ্রমে যেতাম, আমার খুব আমি পরিশ্রম। আমার ছিল কাটরাতে দুনাই, ওই বৈষ্ণব দেবী যাওয়া আসা, তাও অর্ধেক তাও ব্যাটারি গাড়ি বুক করে দিয়েছিলাম, যে যাতে আমি মানে বাইরে পুরোটা না যেতে হয়, কিছুটা অন্তত ব্যাটারি গাড়ি থাকবে না, যারা কোনো মিটার রাস্তা যাওয়া আসা। বারোটার মধ্যে ব্যাটারি গাড়িও বুক করা ছিল, এদিকে মন্ডলারায় বুক করা ছিল, ট্রেনের ফেরার থেকে বুক করা ছিল। মেন স্টেশনে আমরা এটা বলেছিলাম যে দুটো কথা, একটা যে মেনার্জি, একটা মেনোপজ। মেনার্জি থেকে মেনোপজ অবধি প্রতি মাসে 4 থেকে 5 দিন ইউট্রাইন ব্লিডিং হয়, এটাকে আমরা বলছি মেনস্ট্রুয়েশন। এবং এই মেনার্জি মানে হচ্ছে অনসেট অফ মেনস্ট্রুয়েশন, অনসেট অফ মেনস্ট্রুয়েশন মানে হচ্ছে অ্যাভারেজ এজ হচ্ছে ধরে নাও মানে 11 থেকে 16, মোটামুটি 13 বছরে আমরা এটাকে ধরি। 13 থেকে নিয়ে একদম 45 ইয়ার প্রতি মাসে ওই রকম 3 থেকে 5 দিন ইউট্রাইন ব্লিডিং হয়। অর্থাৎ এই যে পিরিয়ডটা 13 থেকে 45, এটা হচ্ছে সেক্সুয়াল লাইফ অফ ফিমেল, সেক্সুয়াল লাইফ অফ ফিমেল। এই সেক্সুয়াল লাইফের মধ্যে তোমার প্রতি মাসে মানে প্রতি 28 দিন অন্তর 3 থেকে 5 দিন ইউট্রাইন ব্লিডিং হয়, যাকে বলছি মেনস্ট্রুয়েশন। এবং এটা চক্রাকারে ঘটে বলে এটা 28 দিনের সাইকেলটাকে আমরা চেষ্টা করেছি, ডে 1 থেকে 28 ডেজ। তার মধ্যে ডে 1 হচ্ছে ব্লিডিং ফেজ, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, কারো 5 দিন। তারপরে 1 দিন রেস্টিং ফেজ নিয়ে তারপরে হচ্ছে পলিমারেটিভ ফেজ শুরু হয়ে যাবে, পলিমারেশন হতে থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 দিন অবধি পলিমারেশন হবে। তারপরে পলিমারেশন হওয়ার পরে ওভুলেশন হবে, ওভুলেশন। তারপরে 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 সিক্রেটারি ফেজ মানে সিক্রেশন হবে। তারপরে 27 28, এটা হচ্ছে 8 মানে হ্যাঁ, এইখান থেকে এই অবধি 28 দিনের একটা সাইকেল হতে থাকবে, যার মধ্যে তোমার 4টে জিনিস দেখতে পাও, ব্লিডিং ফেজ, একটা ছোট্ট একটা রেস্টিং ফেজ, তারপর হচ্ছে পলিমারেটিভ ফেজ, তারপর হচ্ছে সিক্রেটারি ফেজ, আবার ব্লিডিং ফেজ, এরকম হতে থাকবে। ঠিক আছে, এইবার এই ঘটনার মধ্যে দিয়ে ফিজিওলজি করতে থাকে। কি ফিজিওলজি করবে? ওভুলেশন ঘটবে, মেনস্ট্রুয়েশন ঘটবে। যদি ওভুলেশন মানে কি? একটা এটা বলে ওভারি, ওভারিকে একদম আউটার জামিনা ইপিথেলিয়াল লেয়ার, সেখানে প্রাইমোরিয়াল মানে জার্ম সেলগুলো থাকে।
এটা হচ্ছে তোমার পলিমারেশন, এটা হচ্ছে সিক্রিয়েশন। এইবার কেমন হয় বলছি, এখানে যখন তোমার প্রাইমোরিয়াল কলেস্ট্রল সেলগুলো মানে মেনলি জার্ম সেলগুলো যখন ম্যাচিউর হয়ে যায় 13% বয়সে, তখন পিটুইটারি পিটুইটারি এফএসএইচ বলে একটা এফএসএইচ বলে একটা হরমোন সিক্রেট করে। সেই হরমোনের প্রভাবে এখানে ছোট ছোট জার্ম সেল থেকে ছোট ছোট ফলিকল গুলো ইনফ্লুয়েন্স নেয়, ওয়ে একসঙ্গে গোটাগুলো ইনফ্লুয়েন্স নেয়, কিন্তু তার মধ্যে সবাই স্ট্যান্ডিং হয়ে যায়, একখানা এরকম বড় হতে থাকে। একখানা এরকম বড় হতে থাকে, মাঝে একটা ওভাম লিকুইড হতে থাকে, ওভাম লিকুইড বাড়তে থাকে, তারপরে পাস করে বাইরে বেরিয়ে আসে। এই যে এখান থেকে নিয়ে এগুলো যে বড় হলো, বড় হয়ে পাস করে বেরিয়ে এলো, এই যে আস্তে আস্তে পলিমারেট করলো, এই অংশটা হচ্ছে পলিমারেটিক ফেজ। এবার এইটা ঘটলো 14 দিনের মাথায়, 14 দিনের মধ্যে। এবার এইগুলো তো সাধারণত তোমার এর উপরেই আছে তোমার পেলভিক অস্ট্রিয়াম, এখানে এরকম অ্যাম্পুলা আছে, তারপরে এরকম আছে, ঠিক আছে? তো এখানে এরকম প্রজেকশন আছে, এটাকে বলতে পারো ইন্দ্রিয়া। যখন ওভুলেশন হলো, ইন্দ্রিয়াগুলো একটা কেমোট্যাকটিক মেকানিজম করে, যার একটার সাথে এটা আস্তে আস্তে এই দুটোটা দিয়ে মানে পেলভিক অস্ট্রিয়াম দিয়ে গিয়ে এইখানে গিয়ে পৌঁছায় অ্যাম্পুলা। একটা ইউটেরাস, ঠিক আছে? এইখানে হচ্ছে ফান্ডাস, এই অংশটাকে বলছি আমরা ফান্ডাস, ঠিক আছে? এই নয়টা সোজা ক্যাভিটির মধ্যে ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে ভ্যাজাইনা, এটা হচ্ছে সার্ভিক্স, ইউটেরাসের সার্ভিক্স। এইখানে ওভামটা 14 দিনে যখন ওভুলেশন হয়ে গেল, এই কোলটা কি হলো, একটা গ্ল্যান্ডে পরিণত হয়ে গেল। কিন্তু তার আগে যখন এখানে তোমার ইস্ট্রোজেনে মানে ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে যখন বাড়ছে, তখন এই গা দিয়ে হরমোন বেরোচ্ছে, OESTROGEN, ইস্ট্রোজেন আর TROGESTRN। যখন এক্সারসাইজ কাজ করছে, বেশি পরিমাণে ইস্ট্রোজেন হরমোন কত পরিমাণে প্রোজেস্টেরন হরমোন, যেটা এই এন্ডোমেট্রিয়ামের সাথে কাজ করে এন্ডোমেট্রিয়ামটাকে চওড়া করছে, মোটা করছে, মানে এর মধ্যে খাদ্য সঞ্চয় করছে, রক্তের ফ্লো বাড়াচ্ছে, এইসব করে এরা এটাকে মোটা করছে। এইখানে 14 দিনের মাথায় যখন ইস্ট্রোজেনটা বেরোচ্ছে, 12 দিনের মাথায় ইস্ট্রোজেনের পরিমাণ অনেক বেড়ে যায়। তখন পিটুইটারিতে যখন ব্লাডটা যাচ্ছে, তখন ইস্ট্রোজেনের পরিমাণ অনেক বেড়ে গেছে, তখন এফএসএইচ হরমোনটা হট করে বন্ধ করে দিয়ে এলএইচ সার্চ করে দিচ্ছে। ফলে যার ইন্টেন্সিটি বেশি বাড়ছিল, সেটা যদি অফ হয়ে গেল, সে তখন এখানে পাস করে গেল। আর যেখানে এলএইচ হরমোনটা আবার ফলো করছে, এই যে কোলটার উপরে এলএইচ হরমোনটা ক্লিয়ার করে এই কোলটাকে
ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন ফর্ম করতে পারে। তার মধ্যে বেশি পরিমাণে প্রোজেস্টেরন আর কম পরিমাণে ইস্ট্রোজেন, যেটাকে আমরা বলছি ইস্ট্রোজেনের বডি, যেটাকে আমরা বলি সিক্রেটরি গ্ল্যান্ড। এই কি করছে, এখানকার সিক্রেশনকে বাড়িয়ে দিয়ে আরো মোটা করে দেয়। এই সবগুলো ঘটাচ্ছে কিসের জন্য? না ফর রিসেপশন অফ দ্য গেস্ট, গেস্টরা রিসেপ্ট করা। এখানে ওভারটা 14 দিনে এসে গেছে, এখানে 48 ঘন্টা বেঁচে থাকবে। এর মধ্যে যদি স্পার্ম এখানে যদি কোনোভাবে স্পার্ম ইনজেক্টেড হয়, তখন এই স্পার্মগুলো সাঁতার কেটে এইখানে চলে আসে। এই ওভারটাকে ধীরে ধীরে স্পার্ম সবাই ধীরে ধীরে আমরা জিনিসটাকে এই দিকে দিয়ে চলে আসি। এখানে আছে মাঝখানে আছে নিউক্লিয়াস, তাকে ঘিরে আছে একটা সাব মেমব্রেন, এই মেমব্রেনটাকে বলছি আমরা জোনা পেলুসিডা। জোনা পেলুসিডার ভেতরে একটা মেমব্রেন থাকে, তাকে বলে হাইড্রোলাইন মেমব্রেন। আর এটা হচ্ছে ফিমেল বোন নিউক্লিয়াস। ফিমেল বোন নিউক্লিয়াস এই চার দিকে এরকম তোমার এগুলো স্পার্মগুলো এরকম ঘিরে ধরেছে। এই যে ওভাম এখানে গিয়ে তৈরি হয়েছে, একটা পদ্ধতির মাধ্যমে তৈরি হয়েছে। সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে জেনেসিস। আর এই যে স্পার্মগুলো একটা জায়গায় তৈরি হয়েছে একটা পদ্ধতির মাধ্যমে, তার নাম হচ্ছে স্পারম্যাটোজেনেসিস। কোশ্চেন হচ্ছে জেনেসিস কোথায় হয়? ওভারির মধ্যে। স্পারম্যাটোজেনেসিস কোথায় হয়? টেস্টিসে। অর্থাৎ মেল গোনাড আর ফিমেল গোনাড। মেল গোনাড হচ্ছে টেস্টিস, ফিমেল গোনাড হচ্ছে ওভারি। মেল গ্যামেট, ফিমেল গ্যামেট। মেল গ্যামেট হচ্ছে স্পার্ম বা স্পার্মাটোজোয়া, আর ফিমেল গ্যামেট হচ্ছে ওভারি। এই সরি ওভাম। বুঝে গেল? গোনাড আর হচ্ছে কি বললাম? হ্যাঁ, টেস্টিস হচ্ছে গোনাড, আর এটা কি নাম হলো? ওভারি। আর এটা হচ্ছে স্পার্ম, গ্যামেট, তাই তো? এদের দুজনের যদি এখানে একটা যে কোনো একটা স্পার্ম যে প্রথম হাইড্রোলাইন মেমব্রেনকে ছোঁবে, সেই এলিজিবল স্পার্ম হবে। সে গিয়ে ল্যাকটাইজ করতে গিয়ে একটা মেল কোনিউক্লিয়াস তৈরি করবে। এই ফিমেল কোনিউক্লিয়াস আর মেল কোনিউক্লিয়াস দুটো একসাথে মিলিত হয়ে একটা ডবল সেল জাইগোট তৈরি হবে। দ্যাট ইজ কল্ড ফার্টিলাইজেশন। এই ফার্টিলাইজেশনটা ঘটবে এখানে। ফার্টিলাইজেশন
ফার্টিলাইজেশন ঘটার পরে 5-6 দিনের মধ্যে ক্যাভিটির মধ্যে চলে আসে। ঘটনা হচ্ছে এই যে ফার্টিলাইজেশন এটা যে ঘটবে তার কোনো গ্যারান্টি নেই। কন্ডিশন পেলে তবে ঘটবে, আদারওয়াইজ ঘটবে না। যদি না ঘটে তখন কি হবে, এই সেকেন্ডারি সাইড যেটা বলবো আমরা, এখানে আটকটা ভালো থাকবে, তারপর মারা পড়ে গিয়ে আস্তে 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 এই ক্যাভিটির মধ্যে চলে আসবে। যখন মারা পড়ে যাবে তখন এই যে তোমার কর্পাস লুটিয়াম যেটা কোলটা থেকে তৈরি হয়েছিল গ্ল্যান্ডটা, এর কি হবে 26 দিনের মাথায় আস্তে আস্তে ডিজেনারেট করে যাবে না, ফলে এই যে কর্পাস লুটিয়াম যে প্রোজেস্টেরন বেশি দিচ্ছিল, যার মাধ্যমে সিক্রেশন হয়ে এটা ফুলছিল, সেটা পূরণ হবে না। তার ফলে এই এন্ডোমেট্রিয়ামটা ভেঙে পড়বে, ভেঙে ব্লাড ভেসেলগুলো থেকে তখন ব্লিডিং হতে থাকবে, তখন ভ্যাজাইনা দিয়ে এই ব্লিডিং বাইরে বেরিয়ে আসবে। দ্যাট ইজ কল্ড মেনস্ট্রুয়েশন। এইটাকে বলতে হবে। এবার এইটা এরকম 4-5 দিন, 3 থেকে 5 দিন থাকবে, তারপরে বন্ধ হয়ে যাবে, রিপেয়ার হয়ে যাবে, দেখি আবার এন্ডোমেট্রিয়াম শুরু হয়ে এর সঙ্গে রিপেয়ার হয়ে গেল, এদিকে বন্ধ হয়ে গেল, পিটুইটারি আবার সুইচ অন করে দিল, পিটুইটারি আবার এফএসএইচ কন্ট্রোল করতে লাগলো, তখন আবার এখান থেকে তোমার যে সেলগুলো এইগুলো আবার ইনফ্লুয়েন্স হলো, নিয়ে আবার এগেইন একই ওয়েতে রিপেয়ার করতে লাগলো। ঠিক আছে, আবার যখন ফার্টিলাইজ হলো না, আবার 28 দিনের মাথায় আবার ভেঙে পড়লো, আবার যখন ব্লিডিং হলো 3-4 দিন। এইরকম প্রতিটা মহিলার জীবনে এরকম মেনার্কি থেকে মেনোপজ অবধি প্রতি মাসে মাসে এরকম ব্লিডিং হতে থাকবে যদি না ফার্টিলাইজেশন ঘটে। এইবার ধরে নাও ফার্টিলাইজেশন ঘটলো, ফার্টিলাইজেশন ঘটে গেল এখানে, তখন এখানে কি করতে হবে, এই যে কর্পাস লুটিয়াম আরো সুন্দরভাবে বড় করে গ্ল্যান্ডটাকে আরো বড় করে বড় গ্ল্যান্ডে ঢোকাতে হবে। এই যে প্রোজেস্টেরন যে সাপোর্টটা দিচ্ছিল আরো বেশি করে দিতে পারে, ফলে এন্ডোমেট্রিয়াম আরো পরিপক্ক হবে। আর এই পরিপক্ক এন্ডোমেট্রিয়াম মধ্যে এই ফার্টিলাইজ ঘটনা 6 দিনের মাথায় এসে এখানে কোরিওলিক তৈরি করে গেঁথে যাবে। এই মাসপাত পদ্ধতিটাকে বলি আমরা ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশন, এই ইমপ্ল্যান্টেশন হয়ে এখানে গেঁথে গেল, এটা ডেভেলপমেন্ট হতে থাকবে, অর্থাৎ এই ঘটনাটা বড় করতে থাকবে। ঠিক আছে, এইবার ঘটনা হচ্ছে কি, এই যে এখান থেকে ইমপ্ল্যান্ট হলো অবস্টেটিক্স শুরু হয়ে যাবে। অবস্টেটিক্স অর্থাৎ তাত্ত্বিক বিদ্যা কাজে লাগে, কারণ সমস্ত কিছু বা প্রেগনেন্সি রিলেটেড ব্যাপারগুলো বলবে। তাহলে এর পরবর্তী স্টেপটা আমরা সব অবস্টেটিক্সের মধ্যে পাবো। ঠিক আছে, কিন্তু তার আগের ব্যাপারগুলো যদি এটা ফার্টিলাইজ হলো না, প্রেগনেন্সি গেইন করলো না, তার ব্যাপারগুলো আমরা কোথায় পাবো, গাইনোকোলজি। ঠিক আছে, এইবার এই গাইনোকোলজি করতে গিয়ে এই যে মেনস্ট্রুয়েশনের ফিজিওলজি যাওয়া, এই মেনস্ট্রুয়েশনের অ্যাবনর্মালিটি বলে একটা চ্যাপ্টার তোমাদের আছে, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি। সেখানে আমরা কি পেয়েছিলাম, প্রথম পেয়েছিলাম অ্যামনোরিয়া। অ্যামনোরিয়া হচ্ছে অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। ঠিক আছে, অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশনকে আমরা অ্যামনোরিয়া বলছি। অ্যামনোরিয়া সাধারণত প্রথমে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যামনোরিয়া আর হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যামনোরিয়া। মনে পড়ছে? এবার বড় ফিজিওলজিক্যাল অ্যামনোরিয়া কখন দেখতে পাবো, একটা একটা করে বলো। অর্থাৎ যদি প্রেগনেন্সি বিফোর
আপনার মেনোপজ, হ্যাঁ তাই না, পিউবার্টি না হওয়া পর্যন্ত মেনস্ট্রুয়েশন হবে আগে মেনোপজের পরে। আর একটা হচ্ছে সাম টাইম ডিউরিং ল্যাকটেশন, বাচ্চা যখন মায়ের দুধ খায় সেই অবস্থায় কিছু সময়ের জন্য মেনস্ট্রুয়েশনটা বন্ধ থাকে, ঠিক আছে। এবার এই পিরিয়ডটা হচ্ছে ভ্যারিয়েবল, একদম ফিক্সড নয়, ঠিক আছে। তো সেই জন্য কারো 2 মাস, কারো 3 মাস, কারো 6 মাস, কারো 9 মাস ডিউরিং ল্যাকটেশন পিরিয়ডে এটা বন্ধ থাকতে পারে। এইবার ভেতরে ভেতরে আবার কখন তোমার এফএসএ চালু হয়ে যাবে, কখন সাইকেল শুরু হয়ে যাবে, এটা কেউ বুঝতে পারবে না যতক্ষণ না পর্যন্ত লোডটা হচ্ছে। লোডটা হচ্ছে মানে মেনস্ট্রুয়েশনটা প্রথম যে বাচ্চা হওয়ার পর প্রথম মেনস্ট্রুয়েশনটা এলো, সেইটা যেদিন এলো সেদিন দেখতে শুরু হয়েছিল আগের দিন আসে, যেটা আমরা বুঝে গেল। কারণ মেনস্ট্রুয়েশনটা হচ্ছে এন্ড রেজাল্ট, সাইকেলটা শুরু হয়ে যাচ্ছে আগে, তারপরে খতম হচ্ছে মেনস্ট্রুয়েশনে, প্রেগন্যান্সি না হওয়ার জন্য। যদি প্রেগন্যান্সি হয়ে যায় আর দেখতে পাবে না, আবার এনে প্রেগন্যান্সি বাচ্চা কেটে 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 তবে আবার মাঠে হয়ে গেছে, মাটি চলছে, যখন এরা হচ্ছে না, পেট বড় হয়ে যাচ্ছে, শারীরিক অসুস্থ দেখা দিচ্ছে, রাস্তাঘাটে গেল আপনার সঙ্গে হলো সেই জন্য এগুলো সজাগ থাকতে হয়, বলে দেওয়া হয় মাকে, এডুকেশন দেওয়া হয় মাকে, যার জন্য আমাদের সিস্টেম আছে, আশা কর্মী আছে, তারপরে আমাদের এনজিওরা আছে, একটা করে সেন্টার করা হয়েছে পারফরমেন্স কম্পিটিশনের জন্য, সেই সেন্টারের মাধ্যমে এগুলোকে রেগুলেট করা। যারা বাইরে আছে তাদের তো বাইরের কনসার্ন আছে, তারা তাদের সঙ্গে লিড করা বুঝে গেল। এইবার মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটির মধ্যে অ্যানিমিয়া হচ্ছে একটা কারণ, যেটা মেন কজ হচ্ছে প্রেগন্যান্সি, কারণ প্রেগন্যান্সিকে হলে পরে এই সাইকেলটা অফ হয়ে যায়। এছাড়া এটা হচ্ছে ফিজিওলজিক্যাল থিওরি, এর সঙ্গে কোনো প্যাথোলজি জড়িয়ে নেই, সেই জন্য এটাকে বলছে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া। এছাড়াও ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া কখন কখন দেখতে পাই, তার বিফোর পিউবার্টি, আফটার মেনোপজ এন্ড ডিউরিং সাম পিরিয়ড ডিউরিং ল্যাকটেশন হয়ে গেল ফিজিওলজি। এবার হচ্ছে কি প্যাথোলজিক্যাল অ্যানিমিয়া, অর্থাৎ এর সঙ্গে কোনো প্যাথোলজি জড়িয়ে আছে, অর্থাৎ যখন শারীরিক কোনো গন্ডগোলের জন্য মেন্সটা অফ হয়ে যাবে তখনই তাকে বলছি আমরা প্যাথোলজিক্যাল বুঝে গেল। প্যাথোলজিক্যাল অ্যানোরিয়া হলে পরে তোমার কি হবে, সেখানে প্যাথোলজি থাকবে, তাই তো। এবার প্যাথোলজিটা কোথায় থাকবে, সমস্ত জেনিটাল সিস্টেম মধ্যে হতে পারে, ইউটেরাসে প্যাথোলজি থাকতে পারে, ওভারিতে প্যাথোলজি থাকতে পারে, জেনিটাল ট্র্যাক্টের মধ্যে মানে সার্ভিক্স, ভ্যাজাইনা, এগুলোতে প্যাথোলজি থাকতে পারে। এছাড়াও কিছু সিস্টেমিক ডিজিজ আছে যেখানে এরকম মেনস্ট্রুয়েশনে এফেক্ট করতে পারে। সিস্টেমিক ডিজিজ বলতে কিছু রোগ আছে, যেমন টিউবারকুলোসিস বলে একটা রোগ আছে, যে রোগেতে এরকম মেনস্ট্রুয়েশন গন্ডগোল হতে পারে। কিছু এন্ডোক্রাইন ডিসঅর্ডার আছে, যেমন থাইরয়েডের প্রবলেম, কারো কারো যদি থাইরয়েডের প্রবলেম থাকে সেখান থেকে মেন্সের গন্ডগোল বা অ্যানোরিয়া এরকম কিছু দেখা যেতে পারে, ঠিক আছে। এটা গেল সিস্টেম। ইউট্রাসে যদি কোনো গন্ডগোল হয়, ইউট্রাসে পলিপ হতে পারে, ইউট্রাসে টিউমার হতে পারে, তো বিভিন্ন ধরনের ইউট্রাসের প্রবলেম আছে, সেখান থেকে এরকম আমরা আবার সার্ভিসে হতে পারে, সার্ভাইকাল পলিপ, সার্ভিসাইটিস, সার্ভাইকাল টিউমার, সার্ভাইকাল ক্যান্সার, এরা বিভিন্ন সার্ভিসের গন্ডগোল আছে, যেখান থেকে এরকম মেন্সের গন্ডগোল হতে পারে। অর্থাৎ এগুলো সবই প্যাথোলজিক্যাল অ্যানোরিয়ার মধ্যে বুঝে গেল। তো এইরকম প্যাথোলজিক্যাল আর ফিজিওলজিক্যাল অ্যানোরিয়া জেনে এবার তাদের কারণগুলো তোমাদের লিখতে দেয়, সেই কারণগুলো লিখবে।
অ্যামোনিয়াটা মেন অ্যামোনিয়াটাই বেশি আসে কোশ্চেন। এছাড়াও যে সমস্ত অ্যানোমালিগুলো আছে ওর মধ্যে শর্টকাট আছে বেশি, যেমন হচ্ছে তোমার কি বলেছিলাম আগে যে মেনোরেজিয়া। মেনোরেজিয়া কি জিনিস না, এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং। মেনোরেজিয়া মানে জানবে হেভি মেনস্ট্রুয়েশন এক কথা, অর্থাৎ মেনস্ট্রুয়েশনে যতটা ব্লাড ফ্লো হওয়ার কথা তার থেকে যখন 80 ml এর থেকে ক্রস করে যায় ব্লাড লসটা, তখন তাকে বলছি আমরা মেনোরেজিয়া। এটা ডিউরিং পিরিয়ডেও হতে পারে বা প্রলং পিরিয়ডেও হতে পারে, অর্থাৎ 3 থেকে 5 দিনের মধ্যে যদি প্রচুর ব্লিডিং হয়ে 80 ml ক্রস করে যায় তাকে বলবো মেনোরেজিয়া। আবার নরমাল ফ্লো হচ্ছে কিন্তু সেটা অনেকদিন হওয়ার জন্য 80 ml রক্ত ক্রস করে যাচ্ছে তাকেও বলবো মেনোরেজিয়া। অর্থাৎ 7 দিন 8 দিন 10 দিন ব্লিডিং হওয়ার জন্য মেনোরেজিয়া হতে পারে। আবার ওই সময়ের মধ্যে হেভি মেনস্ট্রুয়েশন হওয়ার জন্য মেনোরেজিয়া হতে পারে। এবার মেনোরেজিয়া হতে গেলেও মেনোরেজিয়া কিছু কারণ থাকতে হবে, স্বাভাবিকভাবে হবে না, সেই জন্য কারণগুলো জেনারেল ব্যাগের মধ্যে থাকবে আর যদি সিস্টেমিক কারণ থাকে ওটাতেই তাই আছে। এবার জেনারেল যে সিস্টেমিক কারণগুলো আছে, জেনারেল যে পার্টিকুলার রোগগুলোর কারণ আছে সেখানে আপনারা একইভাবে কথা হবে, যে ওভারিয়ান ডিজিজ, ইউট্রাসের ডিজিজ, ভ্যাজাইনাল ডিজিজ, সার্ভিসের ডিজিজ, এরকম থাকলে পরে এরকম হেভি মেনস্ট্রুয়েশন হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে এই ইউট্রাইন টিউমার, যেটা ইউট্রাসের টিউমার, ইউট্রাসের ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, এইসব জিনিসগুলোতে হেভি মেনস্ট্রুয়েশন আমরা দেখি। আর কিছু কিছু এ আছে যেমন হচ্ছে তোমার মেট্রোরেজিয়া। মেট্রোরেজিয়া মানে হচ্ছে ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং, অর্থাৎ 28 দিন অন্তর যে ব্লিডিং হচ্ছে তার মাঝে যদি কোনোভাবে আবার ব্লিডিং হয় তখন তাকে বলা হচ্ছে মেট্রোরেজিয়া। ঠিক আছে, ওই শুধু ডেফিনেশনটা জানলেই হবে, আর কারণগুলো সব এক। ওই ইউট্রাসে টিউমার হলে, সার্ভিসে ক্যান্সার হলে, এইসব এক, সবাইকারই ওই জুড়ে দিতে হবে কারণগুলো, শুধু ডেফিনেশনটা আলাদা করে দিয়ে এবার কারণ এগুলো বড় কোশ্চেন আসলে সর্বমুখী আছে। আর একটা হচ্ছে অলিগোমেনোরিয়া, অর্থাৎ মানে ইন্টারভেলটা অনেক বেশি, 28 দিনে সাইকেল হওয়া উচিত, সেটা যখন 29 দিনের অধিক অন্তর হচ্ছে তখন তাকে বলছি আমরা অলিগোমেনোরিয়া। অলিগোমেনোরিয়া মানে হচ্ছে ইন্টারভেল বিটুইন পিরিয়ডটা বেড়ে যাওয়া, অর্থাৎ মেনস্ট্রুয়াল পিরিয়ডটা 28 দিনে হওয়ার কথা না হয়ে 29 দিনের থেকেও বেশি দিন অন্তর হবে। ঠিক আছে, তাকে বলছি আমরা অলিগোমেনোরিয়া। আর একটা হচ্ছে হাইপোমেনোরিয়া, অপোজিট অফ মেট্রোরেজিয়া। হাইপোমেনোরিয়া মানে পরিমাণে যখন বেড়ে বেশি হচ্ছে তখন তাকে বলছি আমরা মেনোরেজিয়া, যখন পরিমাণে কম হবে তখন তাকে বলবো না হাইপোমেনোরিয়া। এইবার মনে রাখতে হবে, ঠিক আছে? আর রয়েছে একটা ডিসমেনোরিয়া, অর্থাৎ পেইনফুল মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশনের সময় যদি প্রচন্ড যন্ত্রণা হয় তখন তাকে বলবো আমরা ডিসমেনোরিয়া। অর্থাৎ এটা আবার দু প্রকারের হয়, প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে যখন এমনি মেনস্ট্রুয়েশনের জন্যই যন্ত্রণা হচ্ছে তখন তাকে বলছি আমরা প্রাইমারি ডিসমেনোরিয়া। আর যখন মেনস্ট্রুয়েশন ছাড়া অন্যান্য কোনো প্রবলেমের জন্য ওই মেনস্ট্রুয়াল পিরিয়ডে যন্ত্রণা হচ্ছে তখন তাকে বলবো আমরা সেকেন্ডারি বা কনজেস্টিভ ডিসমেনোরিয়া। প্রাইমারি ডিসমেনোরিয়া ইয়ং এজ গ্রুপের মধ্যে হয়, 18 থেকে 25 এর মধ্যে হয়। আর সেকেন্ডারি ডিসমেনোরিয়া সাধারণত বিয়ন্ড 30 ইয়ার্স, মানে 30 বছরের পরে সাধারণত কনজেস্টিভ ডিসমেনোরিয়া। আর প্রাইমারি ডিসমেনোরিয়া পেইন থাকে এবং সেটা খুব বেশি দিন থাকে না, 1 দিন বা 1.5 দিন থাকে বা খুব ঘন্টা থাকে, কিন্তু ডিসমেনোরিয়া পেইনটা অনেক দিন থাকে। প্রাইমারি মানে যেগুলো মেনস্ট্রুয়েশনের জন্যই যে অর্থাৎ অনলি মেনস্ট্রুয়েশন পিরিয়ডের 1-2 দিন থাকে, কিন্তু সেকেন্ডারি যে কোনো প্যাথোলজির জন্য হচ্ছে সেটা বিটুইন পিরিয়ড, একটা মেন্স থেকে আরেকটা মেন্সের মধ্যেও এই যন্ত্রণা সে অনুভূত করতে পারে। তো এইরকম কিছু কিছু পার্থক্য দেয়, যেটা হচ্ছে তোমার প্রাইমারি আর সেকেন্ডারি
এটা ইউটেরাইল ক্যাভিটির মধ্যে বা ভ্যাজাইনাল প্যাসেজের মধ্যে বা সার্ভিসের মধ্যে আটকে থাকছে। তো তখন তাকে বলছি আমরা কিউটোমেনোরিয়া। এটা খুব কমন কজ হচ্ছে ইনকর্পোরেটেড আইলেন। আইলেনটা ইনট্যাক্ট যদি পুরো পার্টিশন না থাকে, কোনো ইনট্যাক্ট থাকে, তখন মেনস্ট্রুয়েশনটা ভেতর থেকে বাইরে বেরোতে পারে। এছাড়া অনেক প্যাথোলজি আছে, কোনো ধরো কনজেনিটাল কিছু অ্যানোমালিজ আছে, তার জন্য এরকম প্যাসেজ হয়তো ক্লিয়ার নেই, কনজেনিটালি সেটা অবস্ট্রাক্টেড আছে, তার জন্য কিন্তু মেনস্ট্রুয়েশনটা লুকায়িত হতে পারে। বুঝে গেল? এরকম হরমোনকে মেনস্ট্রুয়েশন নিয়ে সব ব্যাপার। তার মানে মেনস্ট্রুয়েশন গঠিত ফিজিওলজি মেনস্ট্রুয়েশনে এবং মেনস্ট্রুয়েশন গঠিত যত ধরনের প্যাথোলজি আছে মোটামুটি আজকে ঠিক আছে।